আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন। আজকের বিষয় হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি হচ্ছে? আপনারা যারা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ব্যতিব্যস্ত, আর আপনারা যারা ক্যাম্পেইন নিয়ে ব্যতিব্যস্ত, অথবা যারা এই নির্বাচনকে ঠেকানোর জন্য ব্যতিব্যস্ত, আপনাদের কাছে কি এখন পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচন হবে সেই রকমের আমেজ আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনাদের কাছে কি মনে হচ্ছে যে একটি সুষ্ঠু, স্বাভাবিক, গ্রহণযোগ্য মাত্রার নির্বাচনের জন্য আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি এই মুহূর্তে তৈরি হয়ে বসে আছে? আমার কাছে তা মনে হয়নি। কেন মনে হয়নি? দেখেন, বাংলাদেশে 1991 পরবর্তী যত নির্বাচন হয়েছে, 90 পরবর্তী সমস্ত নির্বাচনের সাথে সরাসরিভাবে আমার সম্পৃক্ততা ছিল। আমি কখনো নির্বাচনে প্রার্থী নই, আমি সাধারণ একজন রাজনৈতিক কর্মী এবং ভোট আমি দিয়েছি, ভোটের ক্যাম্পেইন আমি করেছি। ভোটের সময়ে কেন্দ্রের ভেতরে পুলিং এজেন্ট হিসেবে থেকেছি, নেতাদের সাথে কাজ করেছি, নেতৃত্বের সাথে কাজ করে জনগণকে ভোট দিতে ভোট কেন্দ্রে নিয়ে গিয়েছি। সুতরাং ভোট সম্পর্কে, বাংলাদেশের ভোট সম্পর্কে আমার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। আমরা দেখতাম 1-2 মাস আগ থেকে সাজ রব রব অবস্থা, মানে ভোটের আগে আগে মানে অনেকটা ঈদের আমেজ শুরু হয়। কিন্তু এবার মানুষের মধ্যে ভোট সম্পর্কে কোনো ধরনের আনন্দ কাজ করছে না, বরং মানুষ ভাবছে এই নির্বাচন দেশকে, সমাজকে কোথায় নিয়ে যাবে। দেশের যে স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে বাংলাদেশটি স্বাধীন হয়েছে, 53 বছরে বাংলাদেশ দেশের মানুষকে চরম দরিদ্র অবস্থা থেকে একটা মধ্য আয়ের দেশে পরিণত করেছে। যে দেশের মানুষ এটি গামছা নিয়ে স্কুলে হাটে রওনা দিত, 3টি খন্দক পার হয়ে মানুষ বাজারে যেত, স্পেয়ার একটা লুঙ্গি নিয়ে যেত। ঢাকা থেকে চট্টগ্রামের দিকে সকালে রওনা দিলে বিকালেও আপনি গিয়ে পৌঁছবেন কিনা সেটার কোনো নিশ্চয়তা ছিল না। সেই ঢাকা চিটাগং বলেন, উত্তরবঙ্গ বলেন, দক্ষিণবঙ্গ বলেন, বাংলাদেশের যেই কোনো অঞ্চলে বলেন, ওয়েললি কানেক্টেড। এখন আর ফেরির যুগ নেই। তাহলে এই রকম একটা দেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে একটা পরিবর্তন আসবে। যেই কোনো রাজনৈতিক দল, মত, পথের মানুষ আসতে পারে, কিন্তু বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে এটা সেটাকে ইন্ডিকেট করে না। কেন করে না? দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যখন আপনি বাদ দিলেন, তখন বাংলাদেশের 50% মানুষ অটোমেটিক নির্বাচন থেকে বন্ধ হয়ে গেছে। এখন পৃথিবীর কাছে আপনি যদি এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করতে হয়, এটিকে একটি মানুষের নির্বাচন হিসেবে দেখাতে হয়, এটা মানুষের পছন্দ করার মতো প্রার্থী আছে সেটা যদি দেখাতে হয়, তাহলে কিন্তু জনগণের পার্টিসিপেশন লাগবে। শেখ হাসিনার আমলে 2024-এর নির্বাচনে একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য বড় দলগুলো, বিশেষ করে জামাতে ইসলামী, জাতীয় বিএনপি প্রার্থী হয়নি। যার কারণে যেটা হয়েছে, এই নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা কম হয়েছে। এখন আপনারাও কি শেখ হাসিনাকে ফলো করবেন? যে শেখ হাসিনা যেভাবে কম মানুষ নিয়ে নির্বাচন করেছে, আপনারাও তাই করবেন? তাহলে আপনাদের জুলাইয়ের দরকার কি ছিল? এতগুলো মানুষের জীবন নষ্ট করার দরকার কি ছিল? 7.5% অর্থনীতি প্রবৃদ্ধির দেশকে 3%-এ নামিয়ে আনার দরকার কি ছিল? কি দরকার ছিল বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করার? কি দরকার ছিল বাংলাদেশের 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যে সূতিকাগার 32 নম্বরকে ভাঙার? তাহলে আপনারা এত কিছু করে আপনারা কি করলেন? আপনারা নিজেরা প্রতিষ্ঠিত হইতে চেষ্টা করলেন। তা আপনাদের এই প্রতিষ্ঠার পর আর কি কোনো শক্তি পৃথিবীতে নেই? আর কি কোনো শক্তি বাংলাদেশে আসবে না? তখন যদি আপনাদেরকে এইভাবে কচুকাটা করে, তাহলে আপনারা যাবেন কোথায়? আসুন নির্বাচনের কথা বলি। এই যে মনে করেন নির্বাচনটি একটি ম্যানুফ্যাকচারিং নির্বাচন হচ্ছে। দেখেন, আমার নাঙ্গলকোটে বিএনপির প্রার্থী ছিল আব্দুল গফুর ভূঁইয়া। তিনি আগেও এই কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচন করে এমপি হয়েছেন। তাকে এবার ঘোষণা করা হলো যে তিনি আমেরিকান নাগরিক, তিনি নির্বাচন করতে পারবেন না। কারণ
আমাদের নাঙ্গলকোটের এই আসনটিতে যিনি জামাতে ইসলামী থেকে দাঁড়িয়েছেন তিনি হলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক। তারপরে আসেন মঞ্জুরুল হাসান মুন্সি, যিনি কুমিল্লাতে তিনি দাঁড়িয়েছেন। তিনি আগেও এমপি ছিলেন, আগেও তিনি সংসদে গিয়েছেন। এবার তাকে ঋণ খেলাপি বলে শেষ মুহূর্তে এসে বন্ধ করে দেওয়া হলো। সেখানে যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি হলেন হাসনাত। তাহলে হাসনাত আব্দুল্লাহ, এইভাবে আপনি সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন, আমি জানি এই রকম 7 থেকে 8 জন লোক ব্রিটিশ সিটিজেন থাকা অবস্থায় নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তাদের প্রার্থিতা বৈধ হয়েছে। তারা কোনো প্রমাণও দেখাতে পারে নাই যে তারা ব্রিটেনের নাগরিকত্বটি সারেন্ডার করেছে। ইভেন তারেক রহমান সাহেবও তার যে নির্বাচনী হলফনামা ওখানে বলেননি যে উনি ব্রিটিশ সিটিজেন ছিলেন। আমরা জানি তিনি ব্রিটিশ সিটিজেন ছিলেন। তাহলে যদি বিদেশি নাগরিকত্ব থাকার কারণে কোনো মানুষের নির্বাচনে অযোগ্য হতে হয়, সেটি প্রথমে হওয়ার কথা ছিল জনাব তারেক রহমানের, কিন্তু তার বেলা এই আইনটি কার্যকর হয়নি। এই আইনটি যাদের বেলায় কার্যকর হয়েছে তারা মানে নেহায়েত জামাতকে অথবা এনসিপিকে অথবা জামাত জোটকে শুধুমাত্র মানে একটা ফেভার দেওয়ার জন্যই এই কাজটা করা হয়েছে। তো এইভাবে আপনি যখন নির্বাচন কমিশন, সরকার এবং আদালতকে ব্যবহার করে আপনার কোনো একটা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করবেন, তখন মাঠের মানুষের কাছে এটাকে আর নির্বাচন মনে হবে না। মনে হবে যে আমি ভোট দেই বা না দেই, আমরা আর মামুরা একসাথে কিন্তু সংসদে যাব, যেই হোক আমরা একসাথে সরকার গঠন করব। এই রকমের একটি নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর, একটা গণবিক্ষোভের পর, একটা তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার বলেন 2 বছরের কাছাকাছি বা 1.5 বছরেরও অধিক সময় থাকার পর ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল লুচ্ছাদের মতো লোকেরা যারা প্রতিদিন গলা পাঠাতেন, তারা ক্ষমতায় থেকে যখন একটি নির্বাচন করতে ব্যর্থ হয়, তখন দেশ, জাতি, সমাজ কোন দিকে যাবে সেটি একটি বড় প্রশ্ন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপনারা জানেন যে যদি 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, 5 দিন বা 6 দিনের মধ্যে একটি সরকার গঠন হয়, সেই ক্ষেত্রে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্রের দায়িত্ব পালন কারা করবে, কারা বিদেশে যাবে, কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে, কারা প্রেসিডেন্ট হবে, সেটা নির্বাচিত দল ঠিক করে। কিন্তু ডক্টর ইউনূস আগামী বছরের মার্চ মাসে জাপান সফরটি তৈরি করে রেখেছেন। তার মানে কি, আগামী বছরের মার্চে, মানে যদি ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হয়, আপনাদের কি ধারণা মার্চ পর্যন্ত সময় ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে? এটা তো কোনো মানুষ বিশ্বাস করে না, কিন্তু ডক্টর ইউনূস বিশ্বাস করে। কেন করে? কারণ এই নির্বাচনটি ফেব্রুয়ারি মাসে হবে না, মার্চ মাসেও হবে না, এপ্রিল অথবা জুনে এই নির্বাচনটিকে ট্রান্সফার করে নিয়ে নেওয়া হবে। এবং আরো একটি খেয়াল করে দেখেন বিষয়, যে বাংলাদেশে যে একটি এসএসসি পরীক্ষা হয়, যেটি মার্চ মাসে হয়, সেটাকে ইতিমধ্যে জুন মাসে ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়েছে। কেন জুনে? কেন? কারণ হচ্ছে মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে কোনো একটা সময়ে নির্বাচন করার সরকারের ইচ্ছা। কারণ ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের কাছে রাষ্ট্রের যে স্বার্থ বিক্রি করার বন্ড সই দিয়ে এসছে, আমেরিকা সহ পৃথিবীর বড় বড় শক্তির কাছে তিনি যে বাংলাদেশকে বন্ধক দেওয়ার যে খত দিয়ে এসছে, সেটি এখনো পূরণ হয়নি। বিশেষ করে বন্দর স্থানান্তর, আরেকটি নতুন বন্দর প্রতিস্থাপনের ব্যবস্থা, এবং বার্মার করিডোরের ব্যবস্থা, এবং সেন্ট মার্টিনটি পাকাপাকিভাবে আমেরিকা বা অন্য কোনো শক্তির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা, এটা করতে তার আরো 2-3 মাস সময় লাগবে। সেই কারণে এই নির্বাচনটি ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস, এপ্রিল মাস নয়, মে অথবা জুনের দিকে ট্রান্সফার করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের মানুষ যারা ইনফর্মড, যারা জানেন, যারা বোঝেন, যারা প্রশাসনের খোঁজ খবর রাখেন, তারা বুঝতে পারছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে হাক ডাক হচ্ছে,
অসারের তর্জন গর্জন সার, এটা হচ্ছে সেই রকম একটা বিষয়। যতই জনগণকে দেখানো হোক আন্দোলনের ভয়ে, জনচাপে, পৃথিবীর চাপে এবং তারেক জিয়ার সাথে তার একটা প্রতিশ্রুতির চাপে তিনি নির্বাচনের কথা বলেছেন বটে, তবে তিনি এমন একটা অবস্থা তৈরি করে রেখেছেন হাটে মাঠে ঘাটে যে কোনো লোক সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারছেন না। যার কারণে কয়েকদিন পরে এই তারেক জিয়াই বলবেন, এই অন্যান্য দলরাই বলবেন নির্বাচনের কোনো পরিবেশ নেই, এই নির্বাচনকে আরো কয়েক মাস পিছিয়ে দেওয়া হোক। সেই আশায়, সেই ভরসায় এখন নির্বাচন একটা দোলাচলের মধ্যে পড়ে গেছে। আমরা বিশ্বাস করি না 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। 15ই ফেব্রুয়ারি 1996 সালে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটি টিকেনি। ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ভালো কোনো মাস নয়, কারণ এই মাসটি একটা কুফা মাস। ডক্টর ইউনূসও সেই কুফায় পাড়া দিয়েছে, পরবর্তীতে বুঝতে পেরে এখন সেই কুফা মাস থেকে মে জুনের দিকে তিনি স্থানান্তর হচ্ছেন। সেই গরমের দিনে, কানপাটা গরমে নির্বাচন করার জন্য তিনি বদ্ধপরিকর হয়েছেন। এবং যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছেন তাদেরও গায়ে চর্বি জমে গেছে। এসির বাতাস খাওয়া, ভালো ভালো গাড়িতে চড়া, পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করা, এই লোভটা তারা আর সামলাতে পারছেন না। ভাবলেন যত বেশি নিয়ে নেওয়া যায়। তো এইরকম একটা অবস্থায় বাংলাদেশটাতে নির্বাচন বলতে যে প্রহেলিকা আমরা শুনছি সেটা আসছে না। দ্বিতীয়ত, যেখানে আওয়ামী লীগ নেই, স্বাধীনতার মার্কার নৌকা নেই, সেই নির্বাচন মানুষ আজকে হোক দুদিন পরে হোক বর্জন করবে। এই নির্বাচনে বাংলাদেশের 50 ভাগেরও অধিক মানুষ নির্বাচন কেন্দ্রে ভোট দিতেই যাবেন না। সুতরাং আপনারা ধরে নেন এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে না, এটি মে জুনে চলে যাবে। এবং যদি হয়ও সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। ফেব্রুয়ারি হোক আর জুন হোক, এটা বর্জন, বর্জন এবং বর্জন। আরো একটি বিষয়, বাংলাদেশে তেলেসমতির আরেকটি নির্বাচন, সেটি বলে হা না নির্বাচন। সেই হা না নির্বাচন কারা দিয়েছেন? অবৈধ সরকার। দুটি সরকার হা না নির্বাচন দিয়েছেন, সেই দুটি সরকারকেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে। একবার এরশাদ জিয়াউর রহমান দিয়েছিলেন 5ম সংশোধনী, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছে। অর্থাৎ জিয়াউর রহমানের শাসনকালকে অবৈধ ঘোষণা করে যেসব কর্মকাণ্ড হয়েছে সেগুলাকে ফার্স্ট অ্যান্ড ক্লোজ ট্রানজাকশন হিসেবে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি সেটাকে ওপেন করা হয়নি, কিন্তু সরকারকে অবৈধ করা হয়েছে। পরবর্তীতে 6ষ্ঠ সংশোধনীতে জিয়াউর রহমানের পর এরশাদ যেই ক্ষমতা নিল, সেই এরশাদের ক্ষমতাটিকেও যখন চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালত এরশাদের সরকারকেও নাল অ্যান্ড ভয়েড অবৈধভাবে অবৈধ ঘোষণা দিয়েছে। এই এখন যে হানা ভোট দিচ্ছেন, এই হানা ভোট দেওয়া এই সরকারকেও ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে অবৈধ সরকার হিসেবে ঘোষণা করা হবে। তাদের কবর পিটিয়ে তাদের শাস্তি কার্যকর করা হবে। আর যারা বেঁচে থাকবে তাদেরকে খেজুর গাছের সাথে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে। আমি আশা করি বাংলাদেশ হাইকোর্ট সেই রকমের একটি আইনের দিকেই যাবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই সেনাবাহিনী নির্বাচন নিয়ে কতটা সিরিয়াস। শুনুন, সেনাবাহিনী যে নির্বাচন নিয়ে কতটা সিরিয়াস, আমি গত 1 সপ্তাহ আগেই সেটি নিয়ে আলাপ করেছি। সেনাবাহিনী যে কতটা সিরিয়াস পুরো নির্বাচনের পক্ষে, নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ হয়, সুষ্ঠু অবাধ ভাষায়, এটা শুধু ভাষায় আছে, কিন্তু অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না। কিন্তু সেই নির্বাচনও করবার জন্য সেনাবাহিনী কিন্তু মরিয়া, অ্যাক্টিভ। পেছনে বহু কারণ আছে। সেনাবাহিনী গত প্রায় 1.5 বছর যাবৎ বাহিরে আছে, ক্যান্টনমেন্টের বাইরে। এটি সেনাবাহিনীর জন্য অবশ্যই অস্বস্তিকর। সেনাবাহিনী চাইছে যে একটা নির্বাচিত সরকার আসুক, সেটি যেমনই হোক, আসলে তারা ব্যারাকে ফিরে যাবে। আগামী 28 ফেব্রুয়ারি তাদের সর্বশেষ মাঠে থাকার দিন। 28 ফেব্রুয়ারি ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ 1 মার্চ থেকে বাংলাদেশের মাঠে, ময়দানে আর সেনাবাহিনী থাকবে না যদি কোনো বিশেষ পরিস্থিতি না ঘটে। গতকালকেও সেনাপ্রধানের
নেতৃত্বে একটি অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স অ্যাড্রেস সেনাবাহিনীর সর্বস্তরের কর্মকর্তা, ঢাকার সেনানিবাস এবং সারা বাংলাদেশে বিভিন্ন সেনানিবাসে অবস্থানরত, বিদেশে অবস্থানরত এবং বিভিন্ন বাহিনীতে প্রেষণে নিয়োগপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও অনলাইনে এই অফিসার্স অ্যাড্রেসে উপস্থিত থাকেন এবং এই অফিসার্স অ্যাড্রেস থেকেও নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করবার আশাবাদ ব্যক্ত করা হয়েছে সেনাপ্রধানের পক্ষ থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও সৈনিককে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এতে কোনো ধরনের স্বজনপ্রীতি, পক্ষপাত ও রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের সুযোগ নেই। গতকাল ঢাকা সেনানিবাস প্রাঙ্গণে আয়োজিত পৃথক দুটি সভায় সৈনিকদের সাথে দরবার এবং কর্মকর্তাদের সাথে অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান এসব নির্দেশনা দেন। সভায় ঢাকার বাইরে অবস্থানরত কর্মকর্তারা, ঢাকার বাইরে বা বিদেশে, আমি খানিক আগে বললাম, যে যেখানে কর্মরত আছেন তারা অনলাইনে অংশগ্রহণ করেছিলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, সেনাপ্রধান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে এমন একটি সর্বাঙ্গীন নিরাপত্তা বলয় সৃষ্টি করতে হবে যাতে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ নির্বিঘ্নে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারেন। ভোটাধিকার প্রয়োগের কোনো ধরনের ভয়, চাপ বা প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয় সে বিষয়ে সেনা সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়। তিনি বলেন, সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষের নয়, আমরা রাষ্ট্রের, সংবিধানের ও জনগণের পক্ষে। সেনাপ্রধান দৃঢ়ভাবে উল্লেখ করেন, সেনাবাহিনীর দায়িত্ব নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্ত সীমাবদ্ধ। নির্বাচন শেষে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে পূর্ণ ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। এর বাইরে অন্য কোনো ভূমিকার প্রশ্নই ওঠে না। তার এই বক্তব্যকে নির্বাচনকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বৈঠকে সেনাপ্রধান দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সেনা সদস্যদের ধৈর্য ও সংযমই এ ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রধান হাতিয়ার। কোনো উস্কানিমূলক বক্তব্য বা ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়ে এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের উদ্দেশ্য সফল হয়। সম্প্রতি সেনা হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় পরোক্ষ ইঙ্গিত দিয়ে সেনাপ্রধান বলেন, সেনা হেফাজতে যেন কোনোভাবেই মৃত্যুর ঘটনা বা মানবাধিকার লঙ্ঘন না ঘটে সে বিষয়ে শতভাগ সতর্ক থাকতে হবে। কোনো অপরাধীকে গ্রেপ্তারের পর দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। সেনাবাহিনী কোনোভাবেই দীর্ঘমেয়াদী হেফাজতে রাখবে না। বৈঠকে এক সেনা কর্মকর্তা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত ও কারণ নিয়ে প্রশ্ন তুললে সেনাপ্রধান বলেন, নির্বাচিত রাজনৈতিক সরকার এ বিষয়ে শতভাগ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবে এবং প্রতিষ্ঠিত সত্য যাতে পরিবর্তিত না হয় সে বিষয়ে রাষ্ট্রীয় দায়বদ্ধতা থাকবে। সেনাপ্রধান আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে জেলা ও উপজেলা পর্যায়ে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এর লক্ষ্য নির্বাচনী সহিংসতা, ভয়ভীতি ও নাশকতা আগেভাগেই দমন করতে হবে। ইতিমধ্যে সারা দেশে 57,000 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং আগামীকাল 20 জানুয়ারির মধ্যে এই সংখ্যা 1 লক্ষ অতিক্রম করবে বলে সেনাপ্রধান এই অফিসার্স অ্যাড্রেসে বলেন। বিশ্লেষকদের মতে সেনাপ্রধানের এই অফিসার্স অ্যাড্রেস বর্তমান রাজনৈতিক রূপান্তরকালে সেনাবাহিনীর ভূমিকা, সীমা ও দায়বদ্ধতা স্পষ্ট করেছে। বিশেষ করে নিরপেক্ষ নির্বাচন, মানবাধিকার রক্ষা এবং নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, সব মিলিয়ে এটি দেশি বিদেশি পর্যবেক্ষকদের কাছেও একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই বক্তব্যের মাধ্যমে সেনাবাহিনী যে রাজনৈতিক প্রক্রিয়ায় কোনোভাবেই স্থায়ী বা প্রভাবশালী শক্তি হিসেবে থাকতে চায় না, বরং একটি নিরপেক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে দায়িত্ব শেষ করে ফিরে যেতে
চায় সে অবস্থান আরো পরিষ্কার হলো। অর্থাৎ এই যে অফিসার্স অ্যাড্রেসটা হলো, এই অফিসার্স অ্যাড্রেসটা এটি প্রকাশ করে যে নির্বাচনকে সেনাবাহিনী কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সেনাবাহিনী কি রাজনৈতিক রূপান্তর হবে, তারা স্বাধীনতার পক্ষের হবে নাকি স্বাধীনতার বিপক্ষের হবে, পাকিস্তানপন্থী হবে নাকি ভারতপন্থী হবে, আওয়ামীপন্থী হবে নাকি জামাতপন্থী হবে, বিএনপিপন্থী হবে, সেগুলো আসলে সময় অনুযায়ী নানা রকম রূপান্তর, নানা রকম আসলে যে কোনো রাজনৈতিক সরকার, রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন আসলে ক্ষমতার সবকিছু চেয়ার টেবিল পর্যন্ত সেই রাজনৈতিক দলের যে মতাদর্শ, সেই মতাদর্শ অনুযায়ী কাজ করে। বাংলাদেশে একটা একতরফা নির্বাচন হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই, বাংলাদেশে বৃহৎ জনগোষ্ঠীকে বাইরে রেখে। তারপরেও সেনাবাহিনী অনির্বাচিত সরকার থাকুক দীর্ঘদিন, এটি অন্ততপক্ষে চাইছে না। একটা নির্বাচিত সরকার আসুক, সেটি চাইছে জোরালো ভাবে। এবং সেনাবাহিনী যেহেতু চাইছে, তাহলে আপনি যে কথাই বলুন না কেন, যত কথাই বলুন না কেন, যে হঠাৎ করে একটা ওহী নাজিল হয়ে যাবে, হয়ে নির্বাচনটা হবে না, নির্বাচনটা হয়ে যাবে, এটি এক প্রকার নিশ্চিত। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাচ্ছে। এবং হয়ে যাচ্ছে কেন বলছি আরো, যে সেনাবাহিনীর জোরটা কিন্তু নির্বাচনের দিকে, এইভাবেই এই অবস্থাতেই নির্বাচনের দিকে সেনাবাহিনীর জোরটা খুব বেশি। সেই জায়গায় এই নির্বাচন কেউ ঠেকিয়ে দেবেন, এটি আসলে হবে না। এখন প্রশ্ন হলো যে নির্বাচিত সরকারটা আসবে, সেই সরকারটা যদি ইউনূসের মতো এরকম দুঃশাসনেই থাকে, দুঃশাসনই চালিয়ে যায়, তাহলে সেই সরকারটা কতদিন টিকবে সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। এবং সেই সময় সেই পর্যায়ে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর কি ভূমিকা হবে সেটি বিবেচ্য বিষয়। এখন আপাতত যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, বারবারই বলছি, এবং সেনাবাহিনীর প্রত্যেকটি কর্মকাণ্ড সেটি কিন্তু বলছে, নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে সেটি দেখা যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।